এখনো তোমরা তাহলে আমার নামটা মনে রেখেছো? কেন মনে থাকবে না যশোদা? আমি আমার স্বামী তো প্রায় তোমার নাম করি। তা করবে না কেন? তা করবে না কেন? আমার জীবন থেকে তিল তিল করে সমস্ত কিছুকে কেড়ে নিয়ে তোমরা যে সুখী হয়েছ, আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়ে এই সমাজ সংসারে তুমি যে মা সেজে বসে আসছো, অথচ আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে আবার আমার নামে নাম রেখেছ যশোদা। তোমাদেরকে লজ্জা বলতে কিছুই নেই। তুমি বিশ্বাস করো যশোদা, আমরা কেউ তোমার মৃত্যু চাই। অথচ আমাকে মরতে হলো। খোকাকে জাগিও না, খোকাকে আর তোমরা জাগিও না। ওকে একটু ঘুমোতে দাও, ওকে একটু শান্তির ঘুমে ঘুমোতে দাও। কিন্তু ওকে যে বাড়ির আত্মীয় স্বজন সবাই খুঁজছে। আমার স্বামী খুঁজছে না? স্বামী? আমার স্বামী? আমার স্বামী উজ্জ্বল চ্যাটার্জি। না, ও তোমার স্বামী নয়। সে আমার স্বামী না হলেও সে তোমার ভালোবাসার স্বামী। ভালোবাসার স্বামী? সে আমাকে নিষিদ্ধ পল্লী থেকে নিয়ে এলেও আমরা দুজনকে ভালোবেসেছিলাম। পরস্পরকে ভালো না বাসবে আমার গর্ভে ওই চন্দনের মতো পবিত্র সন্তান আমার গর্ভে এলো কি করে? যাও, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও বলছি। আমার সন্তানকে একটু ভালো করে ঘুমাতে দাও। চলে যাও। না যশোদা, না, তা হয় না, কখনো হতে পারে না। কেন হয় না? কেন? কারণ তুমি বেঁচে নেই। আমি বেঁচে না থাকলে আমার মাতৃহৃদয় তো বেঁচে আছে। বেঁচে আছি? বেঁচে না থাকলে আমি রোজ সন্ধ্যায় আমি আমার ছেলেকে আমি দেখতে আসবো। কেমন করে আসবো? কেমন করে আসবো? আমি তোমাকে দুহাত করে বলছি যশোদা, এখান থেকে তুমি চলে যাও। তুমি বিশ্বাস করো যশোদা, তোমার কথা আমরা বলতে পারিনি, আমি কাউকে বলতে পারিনি। শিখা দেবী, যশোদা, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। সনাতনদা তোমাকে নিষিদ্ধ পল্লী থেকে নিয়েছে। আমাকে মাস্তুত বোন বলে তোমাকে পরিচয় করে দিয়েছিল। আমি তো আত্মীয় পরিজনদের কাছে, আমার স্বামীর কাছে বলেছিলাম তোমার পরিচয়ের কথা। আমার স্বামী তোমাকে বিয়ে করেছে। হ্যাঁ, কারণ আমি তাকে সন্তান দিতে পারিনি বলে এই জন্যে তুমি মনে করে দেখো যশোদা, তুমি মনে করে দাও, তুমি আমাকে সন্তান দেবে। আর সেই কারণে আমি তোমাকে ভালোবেসেছিলাম। ভালোবেসেছিলে, প্রথমে ভালোই বেসেছিলে, কিন্তু তার
থেকে কেড়ে নিতে চেয়েছিলে, আমার খোকাকে নিয়ে পালাতে দিয়েছিলে। শিখাতে তাই তো সনাতন গুলি করে তোমাকে, তাই তো সনাতন গুলি করে পাগল হয়ে গিয়েছিল। শুধু সনাতন নয়, তোমাদের সবাইকে পাগল হয়ে যেতে হবে। তোমাদের কারো মনে আমি কোনোদিন শান্তি দেব না। তাই তোমাদের সবার পেছনে আমি ছায়ার মতো থাকবো। তোমাদের সবার ঘরে দেখবে আমি দাঁড়িয়ে আছি, আর তোমাদের ঘরের ভেতরে দেখবে আমার অশরীর আত্মা ডুগরে ডুগরে কাঁদছে। তারপর পাড়া প্রতিবেশীরা কেউ কেউ তোমাদের বাড়িতে সামনে আসবে না। সবাই গা ছমছম করবে, সবাই বলবে ওটা ওটা ভুতুড়ে বাড়ি, ওদিকে তোরা কেউ যাস না, ওদিকে নির্লুপির আছে। মা যশোদা, মা যশোদা কাঁদে। রচনা প্রয়াত ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। নির্দেশনা দিলীপ কুমার ভূঁইয়া। সুর সংযোজনা ও আবহ কালীপদ পানিগ্রাহী। নৃত্য পরিকল্পনা মিস পঞ্চমী। আলো রূপম ইলেকট্রনিক্স। ধ্বনি ইন্দু সাউন্ড সার্ভিস। নিয়ন্ত্রণে রূপম ও জয়দেব। সাজ পোশাক আনন্দলোক সাজঘর। প্রোপাইটার অজিত কুমার হাতি, পাথরঘাটা, পটাশপুর, পূর্ব মেদিনীপুর। দল ম্যানেজার আশুতোষ পণ্ডা। প্রধান উপদেষ্টা অনিল কুমার সুর, সুশান্ত চক্রবর্তী, নিরঞ্জন কুমার মণ্ডল। পূর্ণ সহযোগিতায় বাজা গেড়িয়া গ্রামবাসীবৃন্দ। শুরু করছি ভোলানাথ মণ্ডল পরিচালিত বাজা গেড়িয়া মা শীতলা নাট্য সংস্থা পরিবেশিত 1430 বঙ্গাব্দের এক অশ্ব সজল সামাজিক যাত্রাপালা সন্তান স্নেহ
আয়না নিজের মুখটা একটু ভালো করে দেখবে। কি দেবো রূপা? দেখবে তুমি আমাকে যে কতখানি ভালোবাসো আর কত দূরে দূরে তুমি থাকো। রূপা, এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে দেখাই, তুমি ছাড়া এমন আমার যে আর কিছু তোমার ছেড়ে বাঁচতে মাঝে বাড়ি সবাই দেখুক বাচ্চু তার ভাবিস্তির খোপায় ভুল বুঝে দিচ্ছে। ভয় বলে কিছুই নেই। ভয় করবি তোমাকে আমি ছেড়ে দিই, তাহলে কি তোমার ভালো লাগবে রূপা? না না বাড়িতে কেউ দেখে ফেলে তখন কি ভাববি বলো তো? আমার এক মাস ভয় করে জন্মদিনে একবার লোকের চোখে ভাবি দিয়ে তোমার ওই দুটো আরে খুঁজে বেড়াচ্ছিল রূপা। ও তোমার কি? খুব খুঁজবো। কেন খুঁজবো না বলো তো? এই তোমাকেই আমি খুঁজেছিলাম। জনি, সত্যি বলছো রূপা? কি আশ্চর্য! আরে আমি সময় পেলাম কোথায়? ওই আত্মীয় স্বজনদের চা জল খাবার দিতে দিতে একেবারে 3 চড়কার আমি তার মধ্যে তোমাকে খোঁজার সময় আমি কোথায় পেলাম? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চললাম। তুমি কোথায় যাচ্ছ? ওই যে লাল শাড়ি পরা সুন্দর মেয়েটা, ওর সঙ্গে আমার দরকার আছে। না, তুমি কারোর সঙ্গে কথা বলবে না, আর কারোর সঙ্গে তুমি মিশবে না। এই, হাসছো কেন? তুমি ধরা পড়ে গেলে বলে শক্ত করে ধরুন রূপা দিদিমণি, আপনিও ধরুন। আমি আপনাদের ধরা পড়ে যাও প্রেমের গায়ে একটু গোলাপ জল ছিটিয়ে দিন। না মানে আমরা তো ঠিক ধরে ফেলতে পারেনি, তাই না? ঠিক আছে, আপনারা ধরাধরি করুন, আমি কতক্ষণ পাহারা দিচ্ছি। এই, হুঁশিয়ার! ছোট বাবু আর রূপা দিদিমণি প্রেম করছে, তোমরা কেউ এদিকে আসবে না। আসলে কিন্তু টিকিট লাগবে, টিকিট। ছোট দাদা বাবু দিদিমণি, লুকিয়ে লুকিয়ে প্রেম করবার কি দরকার? এবারে সবাই তো জানে মেজ বাবুর শালীর সঙ্গে ছোট বাবুর বিয়ে হবে। অসুস্থ তুমি না ভীষণ ভীষণ দুষ্টু। তোমাদের ছোট বাবুকে বলে দাও বিয়ের আগে বেশি প্রেম খরচ করতে না, কিন্তু বিয়ের পর প্রেম ধার করতে হবে। কি মনে থাকবে? অসংখ্য তুমি তোমাদের দিদিমণিকে বলে দিও বিয়ের আগে প্রেম করলে প্রেমের সুদ জমে যায় বেশি, বুঝতে পারলে? হ্যাঁ, একটু একটু বুঝতে পারলাম। আর কি বুঝতে পারলাম সেটা একদিন রূপা দিদিমণিকে ঠিক বুঝিয়ে দেবো। পুড়ে যাচ্ছে না করবো তাই মাথায় কালিয়াটা দিয়ে পুড়ে যাচ্ছে। এটি তুই এখানে কাজের ঢেউ গুনছি, তার মানে একসঙ্গে এতগুলো কাজের মিছিল এগিয়ে আসছে যে কোনটা ছেড়ে কোনটা করব বুঝতেই পারছি না। আরে ওসব কাজ পরে হবে, আগে তুই আমার ওই পাশের ঘরটা বেশ ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবি। যা তাকে। ঠিক আছে মেজে বৌদিমণি, যাচ্ছি। আমি এক্ষুনি ঘরখানা ধুয়ে মুছে ঝকঝকে করে দিচ্ছি। আরে বাবা পরিষ্কার করলে কি হবে কি? আরে বাবা পাশের ঘর যে দেবুর জেঠুমশাই আর জেঠিমা দেবুকে সাজাচ্ছি। উনি বাবা
মালার উপর মালা, জামা প্যান্টের উপর জামা প্যান্ট। ওরে বাবা, সেই সকাল থেকে দেবুকে ফোঁটা দেবে বলে দেবুর জেঠামশাই জেঠিমা ওরা উপোস করেই বসে আছে। কিন্তু আশ্চর্য মানুষ কোথায়। আশ্চর্য তুমি। আর কেন, আমি কি করলাম? কি করলে না সেটা বলো। বলো কি বললাম? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, আর তুমি সেই সকাল থেকে এ ঘর থেকে সে ঘর, এ কাজ থেকে সে কাজ, একে বলছো আসুন আর তাকে বলছো বসুন। কেন তুমি নিজের হাতে দাদা বৌদির জন্য 2 গ্লাস শরবত করে দিতে পারোনি? আরে না জেনে তুমি একদম আমাকে চোদনা মেরে বলে দিচ্ছি। আরে এত বড় যে উৎসবটা হচ্ছে সেটা কোনোদিন তুমি খোঁজ রেখেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হয়ে গেছি? তুমি পাগল না হলে তুমি কি আমার কাজ দেখতে পাও না? না, আমি কিচ্ছু দেখতে পারি, কিচ্ছু না। কি মুশকিল, অমনি রাগ হয়ে গেল। আমি তোমাকে কাজের হিসেব দিচ্ছি, শোনো। দাদা বৌদি আমাকে যা যা বলেছে আমি তাই করেছি। দাদা বললে মাছ নিয়ে আয়, বৌদি বললে দই মিষ্টি নিয়ে এসো, আমি তাই নিয়ে এসেছি। তুমি শুনলে অবাক হবে রাখি, দেবুর 17 জোড়া জামা প্যান্টের পরেও দাদা বললে শ্যামবাজারের বড় দোকান থেকে দেবুর জন্য এই জামা প্যান্টটা নিয়ে আসবি, আর সোনার দোকান থেকে নিয়ে আসবি দেবুর জন্য পিছে পদকটা। দেবু করে ওরা দুজনে একদিন পথে ভিখারি হয়ে যাবে। কেন ভিখারি হবে? আমি আছি, তুমি আছো, বাচ্চু আছে। কিন্তু আমার বাবা কি বলে জানো? কি বলে? বলে যা বলবার তাড়াতাড়ি বলো। আমি ভালো মনে করছি। কেন ভালো মনে করছেন না আপনি? তোমার দাদা বৌদির কতগুলো ব্যবহার দেখে আমার খুব খারাপ লেগেছে। বাবা তাই বলছিলাম। যা বলবার তাড়াতাড়ি বলুন। নিশ্চয় তোমাদের কাজের বাড়ি, তোমাদের কত কাজ, সংক্ষেপে বলছি শোনো বাবাজি। তোমাদের ওই বড় বৌদি কোনো ছেলেপুলে হয়নি, যাকে বলে বাবা ভালো হয়। ওরা মহান কি, ওদের মুখ দর্শন করলে কোনো কাজে সফলতা হয় না। ওদের যদি জাদু আছে, ওরা তোমাদের বুক থেকে দেবুকে কেড়ে নেবে। কি জাদু বলছেন আপনি? এখনো বুঝতে পারছো না বাবাজি? ঠিক আছে, তুমি বুঝতে না পারলে রাশিকে আমি পাশের ঘরে নিয়ে গিয়ে সব জলের মতো বুঝিয়ে দেবো। অকল্যাণের জোর ভয় থেকে মুক্তি করতে আমার একটা কথা শুনে যা মা। না না রাশি না, তুমি তোমার বাবার কোনো কথা শুনবে না। শুনবো, আমাকে যে শুনতে হবে, কারণ বাবা যেমন আমার মঙ্গল চায়, আমিও তেমনি দেবুর মঙ্গল চাই। মঙ্গল চাই তো তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। জানি না শ্বশুর মশাই আমাদের এই শান্তির সংসারে কিসের বাঁশি বাজাতে এসেছে আমি তো জানি। জানতে হবে না, তোকে কোনো কিছু জানতে হবে না, আর শুধু হাসি আর আনন্দ। দাদা কি হলো? কথার মধ্যে এমন দাঁড়িয়ে আছিস কেন? তখন থেকে তোর বৌদি তোকে খুঁজছি, বারবার বলছে দেবুর জন্য যে জামা প্যান্টটা আনতে বলেছিলাম, মলসিটা নিয়ে এলো না কেন? আর নিয়ে এলো না কেন? সোনার দোকান থেকে বিছে পদকটা আমি সব নিয়ে এসেছি দাদা। ধন্য ছেলে তুমি ঠাকুরপো, আমি সেই কখন থেকে দেবুর কপালে আশীর্বাদে ফোড়া দেওয়ার জন্য বসে আছি, আর তুমি কিনা জিনিসগুলো নিয়ে ওখানে দাঁড়িয়ে আছো। বাবাকে বেশ করে বুকে দাও তো বড় মা। বকেছি মানি বকেছি, তোর বাবাকে আমি কত বকেছি। আমি শুধু একা বকিনি, তোর জেঠু কত বকেছি। বললে কি হবে সীতা? হতভাগা যে অলস, সে অলসই রয়ে গেছে। দাদা আমার তোর কোনো কাণ্ডজ্ঞান নেই, তোর খেয়ালই নেই যে আজ আমাদের দেবুর জন্মদিন। কি বলছো তুমি দাদা? তোমার দাদা ঠিকই কথা বলেছে মেজো ঠাকুরপো। বাড়ি ভর্তি লোকজন, ওই
স্বপ্নকে স্বপ্ন দেখি ঠাকুরপো, দেব আমাদের বংশের একমাত্র সন্তান। ও বড় হবে, ও মানুষ হবে, দেশের মুখ উজ্জ্বল করবে। আমরা দেবুকে সেই শিক্ষাই দিচ্ছিলাম রে হতভাগা। দেবু, আমরা তোকে কি শিক্ষা দিয়েছি? তুই তোর বাবাকে শুনিয়ে গেছিস না? হ্যাঁ শুনে তো মানে অন্তর মম বিকশিত করো, অন্তর দরহে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। শিখা, আমি দেবুর হাতে বিছে পদকটা পরিয়ে দিচ্ছি। তুমি আর দেরি না করে আশীর্বাদের প্রথম ফুটাটা ওর কপালে দিয়ে দাও। হ্যাঁ, আমি আর দেরি করবো না। এসো, আমি তোমার নাম স্মরণ করি আমাদের একমাত্র সন্তান দেবুর কপালে আমি আশীর্বাদে কোনো বন্ধা আমার সন্তানের কোনো ফটা দিতে পারবে না। তুমি কি মহা ভুল করে রাখে? তুমি কি মহা ভুল করলে? আমার একমাত্র সন্তানের মঙ্গলের জন্য আমি তোমার মতো একজন বন্ধা আটকুড়ির হাতে ফোঁটা আমি নিতে দেব না। আমি কোনো ভুল করিনি। তোমার নিঃশ্বাসে যে বিষ, তোমার সারা শরীরে আছে বিষ, তোমার চোখে আছে বিষের ছায়, তোমার চমক পড়ছে থাকলে আমার দেবু সারা চলটা বিষে নীল হয়ে যাবে। তাই তো তোমার সংসার থেকে, তোমার মতো বন্ধ নারীর কাছ থেকে আমি আমার দেবুকে আমার কাছে নিয়ে চললাম। চলে দেবু, আমার বুক থেকে আমার দেবুকে তুমি কেড়ে দিও না। আমি আগে দণ্ড বেঁধে থাকতে পারবো না। তুমি বিশ্বাস করো আশি, তুমি বিশ্বাস করো। আমি মঙ্গল কামনা করি, আমি গুরু কল্যাণ কামনা করি। তুমি বিশ্বাস করো রাশি, তুমি বিশ্বাস করো। ওকে তুমি আমার বুকে ফিরে দাও রাশি, ওকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও। ধীরে এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার খেলা, সুখ নদীতে ভাসিয়ে দিলে হাসার সুখ ভেলা বিধি, হাসার সুখ ভেলা। এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার খেলা, সুখ নদীতে ভাসিয়ে দিলে হাসার সুখ ভেলা বিধি, হাসার সুখ ভেলা বিধি। শিখাকে সান্ত্বনা জানাবার মতো ভাষা আমার জানা নেই। রাশি যে শিখার সাথে নিষ্ঠুর ব্যবহার করবি তা আমি দুঃস্বপ্ন ভাবতে পারিনি। সনাতন, আমিও ভাবতে পারিনি সনাতন। আমি যদি ওদের আগে মনের গোপন কথা জানতে পারতাম, তাহলে আমি
কাজে লাগবে না। তাছাড়া তুই লেখাপড়া জানা মেয়ে, বড় মাস্টার তুই কনভেন্টে রেখে লেখাপড়া শিখিয়েছেন। সামান্য একটা ব্যাপার নিয়ে এতটা ভেঙে পড়লে তো চলে? কি বললে সনাতন দা? ব্যাপারটা সামান্য। ওরা কি জানে না যে আমার কোনো ছেলে খুলে হবে না বলে দেবকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করেছিলাম। আমাকে আট করে বলে আমার হাত থেকে পূজার পাত্র কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিতে ওই মেজো হয়ে মেরেকে কি এতটুকু মাত্র না? তুই কি মনে করিস রাশির হৃদয় আর তোর হৃদয় একই? রাশি ছোট, নিজ, মূর্খ। তা যখন বুঝতে পেরেছি ছোট নিজ মূর্খের উপর তোর কি রাগ করা উচিত? সমানে সমান করে লড়াই করতিস, কিন্তু তোর থেকে সব দিক দিয়ে ছোট যে মানুষ তাকে তো ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা? যে আমাকে সবার সামনে চরম অপমান করেছে তাকে আমি ক্ষমার চোখে দেখবো? যে আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে তাকে আমি ক্ষমা করবো না? না, তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তুমি তো দার্শনিক, তুমি তো বিয়ে করোনি। আমার মনের ব্যথা তুমি কিছুতেই বুঝতে পারবে না, কিছুতেই না। দারুণ বলেছিস শিকা, দারুণ বলেছিস। সত্যিই তো সংসারের আমি কি বুঝি যে ব্যথা বুঝতে পারবো? আমি মাতাল, আমি ছন্ন ছাড়া আদি বাজে জায়গায় রাত কাটাই। কিন্তু তুই কি করে বুঝলি যে আমিও তো মায়ের গর্ভে জন্মেছিলাম? আমিও তো আমার মাকে কাঁদতে দেখেছিলাম। তাই দেখেছিলে সনাতন না? তাহলে বলো, মেয়েরা যত লেখাপড়া শিখুক, যতই আধুনিক হোক না কেন, আসলে তার মাতৃত্ব চিরন্তনী সম্ভব। ব্যক্তিত্ব ঠিক তেমনি করে সমান শিকারী। তাই বলছি, শুধু তুই নিজের কথাটাই ভাবছিস, ওই উজ্জ্বলের কথাটা তো একবার ভাবছিস না? ঘটনাটা ঘটার পর থেকে তার মনের অবস্থাটা কি হয়েছে একবারও কি তুই লক্ষ্য করেছিস? না, সত্যি তো আমার ভুল হয়ে গেছে। কোথায় তোমার ভগ্নিপতি? তোর জন্য সে আবার তার ডাক্তার বন্ধুকে ডাকতে গিয়েছে। কেন গেছে সে ডাক্তার ডাকতে? আমি তো বলেছি। তুই কি বলেছিস? সে কথা তুমি জানতে চাও না সনাতন দাদা? আমি তোমাকে সে কথা বলতে পারবো না। কেন বলতে পারবি না রে শিকা? সে কথা শুনলে তুমি আমাকে পাগলি বলবে। তুই তো পাগলি রে বোন। তুই সন্তান স্নেহে পাগল, মাতৃত্বের যন্ত্রণায় পাগল। আমি নিজে পাগল হয়ে তোর মতো পাগলিকে যদি চিনতে না পারি, মিথ্যে হয়ে যাবে আমার দর্শন শিক্ষা। আমি রাসেলকে পড়েছি শেক্সপিয়ার, হোমার, দান্তে, বয়স্কির মতো কত দিকপাল দার্শনিকের দর্শন কথা। আর পড়েছি বলেই তো বুঝতে পেরেছি রাগামাটির পথ দিয়ে ঘেরা শান্তিনিকেতনের সেই আশ্চর্য তপবনটিকে এখানে কবিগুরু রবীন্দ্রনাথ লুকিয়ে কাঁদতে যেতেন এই স্বার্থপর পৃথিবীটাকে বাইরে রেখে আবার এক নতুন পৃথিবীকে জানতে চিনতে যেতেন। হ্যাঁ বলো। তুই বলেছিস? হ্যাঁ বলো। তোর বন্ধুকে, তোমার বন্ধুকে বলো যেন সে আরেকটা বিয়ে করে। আপনার বোন ঠিক এই কথাটাই ডাক্তার অভিমন্যুকে বলেছি। হ্যাঁ বলেছি তো, আমি আবার বলছি তুমি আবার একটা বিয়ে করো। না না, তা হয় না শিখাটা হয় না। কেন হয় না? সব কেনের উত্তর সবসময় দেওয়া যায় না বুঝি। ওই কেন কথাটা বড় সাংঘাতিক। হ্যাঁ যাক সে কথা। এখন কেমন আছো বলো? ভালোই তো আছে ঠাকুরপো। চোখ দিয়ে এখনো জল ঝরছে, অনাহারে, অনিদ্রায়, অনিয়মিত, চোখ মুখ একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এর পরেও বলছো তুমি ভালো আছো?
না বলি না, হাসিকে তুমি যেন কান্নাকে লুকিয়ে রেখো না। আমি ডাক্তার, তোমার কি কি অসুবিধা হচ্ছে আর তোমার কি অসুবিধা আছে তুমি আমাকে বলতে পারো। আমি তো বলেছি আমার কি কষ্ট হচ্ছে। তোমাদের কানে তোমরা শুনতে পাও না, তোমরা চোখে দেখতে পাও না। কেঁদে কেঁদে দেবু কেমন জ্বরে পড়েছে। শিখা, আমি কি দেবুকে তোমার কাছে নিয়ে আসবো? খবরদার বলছি, খবরদার। তোমরা কেউ দেবুর কথা আমাকে বলবে না। আমি আপনি আমার কাছে ডাকলে দেবু আরো অসুস্থ হয়ে পড়ে, আরো পাগল হয়ে যাবে, আরো অসুস্থ হয়ে পড়বে। বলছি আমি নাকি আপনি, আমি নাকি বলতা, আমি নাকি ডাইনি। আমার সামনে তোমরা কেউ আসবে না। তোমরা ছেড়ে যাও, আমার নিঃশ্বাসে ভিজাচ্ছে। আমি নাকি ডাইনি, আমি যদি রাক্ষসী, আমার কাছে থাকলে তোমরা সবাই অসুস্থ হয়ে পড়বে, তোমরা সবাই অসুস্থ হয়ে পড়বে। শিখা, শোনো, তুমি আবার বিয়ে করো। আমার সন্তানের পেটে যে বাচ্চাটা আসবে, আমি সেই বাচ্চাটাকে মানুষ করে প্রমাণ করে দেব আমি ডাইনি নই, আমি রাক্ষসী নই। উজ্জ্বল, আমি বেশ ভালো বুঝছি না। একটা বাচ্চার মুখ না দেখলে শিখা বৌদি হয়তো সত্যি পাগলি হয়ে যাবে। ডাক্তারি শাস্ত্রে তোমাদের সমস্ত কথা বুঝিয়ে বলতে পারবো না ঠিকই, কিন্তু ওই শিখা বৌদির অসুখটা ছেড়ে যাবে একটা মাত্র ঔষধে। ঔষধটা কি? একটা শিশুর মুখে মা ডাক। সে কি করে সম্ভব? শিখাকে মা বলে ডাকবে? এমন শিশু আমি পাবো কোথায়? তুমি আমার বিয়ে করো উজ্জ্বল। সনাতন দা, আপনিও কি আপনার মায়ের মতো পাগল হয়ে গেলেন? শিখাকে আমি কত ভালোবাসি, আপনি কি জানেন না? শিখা আমার স্বপ্ন, শিখা আমার ভালোবাসার প্রতিভা। তাহলে তুমি কি চাও শিখা পাগল হয়ে যা? আমি ভাবতেই পারছি না। শিখা আমার স্বপ্ন, শিখা আমার ভালোবাসার প্রতিভা। আপনি শিখার দাদা, তোমার লজ্জাহীনের মতো বলছি। শিখা পাগল হয়ে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে। শিখাকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না। তাহলে আর দিবক না করি, শিক্ষাকে সুস্থ করে তোলার প্রয়োজনে তোমাকে আরেকটা বিয়ে সনাতন দা, অন্তত অভিনয়টা করতে হবে। সনাতন দা, আমি একটা বিয়ে ঠিক করবো। এই মেয়েটা টাকার বিনিময়ে তোমার সন্তানকে সে তার গর্ভে ধারণ করবে। তারপর যথার সময় সে তার সন্তান প্রসব করে সন্তানকে শিকার হাতে তুলে দিয়ে আবার তার নিজের ঠিকানায় ফিরে যাবে। আমি সমাজের কাছে তার পরিচয় যে বলবো সে আমার এক মাটির মেয়ে। সনাতন দা, সেই হতভাগী মেয়েটার ঠিকানা কি? কি তার পরিচয়? তার ঠিকানা, তার পরিচয় কি গণিকা। সনাতন দা, তার ঠিকানা গণিকা গণিকা নয়, সন্ধ্যে থেকে নিশুতি রাত পর্যন্ত চৌকনে রাখো। সনাতন দা, जय बनेवी असरते बती जलदे जय बनेवी असरते बती जलदे जय बनेवी असरते मुझे भी फल जाए
আরে তুমি কি আমাকে ওই পেয়ারা পেয়েছো নাকি? পেয়ারা যখন তখন তুমি আমাকে টিপে টিপে দেখবে। হ্যাঁ, চালিয়ে দাও বোনাই, চালিয়ে দাও ওই গাড়িটা, একেবারে লাইনে চালিয়ে দাও। আমার এই গ্লাসটা কিন্তু একেবারে ফাঁকা হয়ে গেছে, ফাঁকা। আমার এই গ্লাসে একটু মাল দেওয়া, আমার মালকে নাচবো। আরে হ্যাঁ, আমি মালকে নাচবো। এই লাইনে পাক্কা পাক্কি ভাবে থাকতে হলে না আমাকে নাচতে হবে, এবারে গানও গাইতে হবে। মিনির মতো মীনাক্ষী, তাই তো আমার নাম মীনাক্ষী। আরে মিন কথার অর্থ বলছো? মিন মানে মাছ। ওই মাছের গায়ে যেমন লালা থাকে, আমারও গায়ে আছে তেমনি লালা। তাই তো ওই বাবুরা যখন আমাকে এমনি করে ধরতে আসে, আমি তখন ফুস মানে ফুস। ওইটা কেন জানো? আমি ভালো নাচ গান জানি না। আরে বাবা, ওই নাচ গান না ভালো জানলে এই মুচড়োয়ালি হবো কি করে? আরে জৈবন, মেয়ে মানুষের জৈবন মানে তো সে তো গাছ পাকা কলার মতো। ওই কলাটা তুলে নিলে যেমন চালটা পড়ে থাকে, তেমনি করে ওই জৈবনটা চলে গেলে না পড়ে থাকে একতাল মাংসের ঢিপি। তোমার মানে আমার পাতানো দিদি আমাকে কি বলে জানো? ওই করতে এলে না আমার ঘরে একেবারে ঢুকিয়ে দেয়। এই তোকে নাচতে হবে না, গান গাইতে হবে না। এই শালা, আমার গ্লাসটা একদম ফাঁকা হয়ে গেছে। আমি মাল খাবো, মাল মাল। আরে কেন হবো না? এই শালা পাতানো শালের উপরে তোমার কি এমন দরদ উদলে উঠলো? আমি তোমাকে গান শেখাবো, তোমাকে আমি একেবারে মুদ্রে আমি করে তুলবো। এইভাবে মদ খেলে তোমার গলাটা খারাপ হয়ে যাবে না? আমি তোমার গলার মিষ্টি সুখটা বড় ভালোবাসি মীনাক্ষী। ভালোবাসা নীলাক্ষী ঝটপট তৈরি হবে। কি বলিস সারা জানিস মীনাক্ষী আমার সামনে, ওকে আমি লাইনে নিয়ে এসেছে। তোরা যে চুগলি খেয়ে ওর মেটার পিড়ে দিস, তাহলে তোদের চেহারা গুছিয়ে যাবো। তুমি
এসেছি। আরে শোনো তোমরা, মাঝে মানে ওই মাঝে মাঝে যে লোকটা এসে আর নতুন নতুন চুরিগুলোর কাছ থেকে তাদের জীবনের কাহিনী শুনতে চায়। হ্যাঁ, ঠিক বলেছেন। ওই সনাতন দা আমাকে এই বাড়ির দরজায় নিয়ে এসে বললো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এখনই আসছি। আরে ও সালা ধান্দাবাজি ছেড়ে দাও তো নাড়ু গোপাল, আরো ফুর্তি করবে তো মাল্লু ছেড়ে মাল্লু। মাল্লু? হ্যাঁ, মাল্লু মানে বোঝেন না বাবু স্যার, মাল্লু মানে টাকা। টাকা? আমি তো টাকা সঙ্গে আনিনি। বনাই তো বনাই, ও তোমার ধরে নিয়ে আসে বাবুটাকে না গামছা পরিয়ে দাও, গামছা পরিয়ে দাও। আমি না ওর যৌবন সমুদ্রে সাঁতার কাটবো, সাঁতার। তুমি সব বিনা পয়সা মধু খেতে এসেছে? তাহলে শোনো, আমার সারা মীনাক্ষী নারী না এই নগর থেকে আসবা। আর সালা তুমি যত পয়সা পেবে না, আমি সালা তত মধু দেব, মধু। না মানে আমি ঠিক সেই জন্য এখানে আসিনি। খালি বাবাকে বিরিট করতে এসেছেন তাহলে? ওপরে টাকা না থাক, হাতের ঘড়িটা আর আংটিটা তো আছে। আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। পুলিশ? এই পুলিশ ডাকবে কেন? আরে পুলিশ ডাকবে কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, এখন থেকে বেরিয়ে যাও। আমি এখান থেকে চলেই যাচ্ছি। দেখি তুমি এখান থেকে চলে যাচ্ছ উজ্জ্বল কি করি? আমি তোমার ঘুমন্ত চেতনায় আকাঙ্ক্ষার চাবুক মেরে তোমাকে জাগিয়ে তুলে নিয়ে এলাম এখানে। তুমি সে কথা ভুলে গিয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছো। না, আমি এসে গেছি সনাতন খরচি, আর কোনো ভয় নেই। সুখ শান্তির অধিকারী ওর সব আছে, কিন্তু সুখ শান্তি ওর জীবনে নেই। হয়তো তোমার করুণা ভিক্ষা পাত্র নিয়ে তোমাদের পাড়াতে এসেছি। তোমরা সবাই শোনো, তোমরা তো টাকাকে জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসো। তাই নাও এই 50,000 টাকার চেয়ে 50,000 টাকা। হ্যাঁ, এটা আগাম কাজটা কমপ্লিট হয়ে গেলে আরো 50,000 টাকা দেবে। কিন্তু বাবুজি কাজটা কি বলবেন তো? চল তুমি বলো। আমি না মানে এই ব্যাংকের 1 নম্বর অফিসার উজ্জ্বল চ্যাটার্জি, তুমি উজ্জ্বল এক ঝাঁক পায়রার স্বপ্ন দেখবে। সনাতন দা। স্বপ্ন দেখবে সেই পায়রা ডানা দুহাতে চাপড়ে ধরে তোমার সাথে হেলতে দুলতে খেলা করতে এগিয়ে আসছে। তোমারই দেখা স্বপ্নের এক দেব শিশু। সনাতন অথচ ভাগ্যের কি করিয়া দেখো, সেই স্বপ্ন দেখার টিকিট আমাকে তুলে দিতে হবে তোমার হাতে। ঠিক, আমি তাহলে বলছি, মীনাক্ষী রানী, ওই অপুত্র উজ্জ্বল চ্যাটার্জি তোমার কাছ থেকে একটা সন্তান দিতে চায়। কথাটা অত্যন্ত আশ্চর্যজনক, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ঘটনাটা সত্যি। এই বাবুজির বোন আমার স্ত্রী, আমার স্ত্রী নিঃসন্তান। একটা সন্তান তাকে মা বলে না ডাকলে আমার স্ত্রী হয়তো পাগল হয়ে যাবে। তাই আমি উজ্জ্বল হয়ে তোমার কাছে অনুজ্জ্বল প্রস্তাব রাখছি মীনাক্ষী, তুমি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও। আমি সারা রাজি আছি, রাজি। আর সারা এরকম বাচ্চা কত আমার পেটে এলো আর চলে গেল, ওই কুত্তার বাচ্চার মতো রাস্তাঘাটে ফেলে দিয়েছি। ঠিক আছে বাবু, ঠিক আছে, তুমি তোমার বাচ্চা এখান থেকে নিয়ে যাবে আর বিনিময়ে আমাকে দিয়ে যাবে 50,000 টাকা। তাহলে আপনি মত না করি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? মীনাক্ষীকে মিশে করে বউ হয়ে যেতে হবে উজ্জ্বলের বাড়ি। বাচ্চাটা সেখানেই হবে। তার বাচ্চাটা বয়স যখন 6 মাস হবে, সেই বাচ্চাটাকে আমার বোন শিকার করে তুলে দিয়ে 50,000 টাকা নিয়ে তুমি তোমার আগের ঠিকানায় ফিরে যাবে। পারবে তো বলো, পারবে তো মীনাক্ষী? আমি সব পারবো। ওরা 7 দিনের পরে আসবেন বাবুজি, হাসতে হাসতে আসবেন, আরে দাঁড়িয়ে নিয়ে আসবেন, আর সঙ্গে নিয়ে আসবেন একটা
নাচে বসে বসে বউ 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 জৈবনেরি আশা রাখে বসে চলে জৈবনেরি আশা রাখে বসে চলে জৈবনেরি আশা রাখে মধুরাতি মনে যায় মধুরাতি মনে যায় সাথী জৈবনেরি আশা রাখে বসে চলে জৈবনেরি আশা রাখে বসে চলে জৈবনেরি আশা রাখে নিয়ে এসেছি বাজার থেকে দুটো পেয়ারা নিয়ে এসেছি। আমি মীরার কাছে গিয়ে বলবো, মীরা তোমার আশা ভালোবাসার মতো দুটো পেয়ারা তুমি আমার পাশে বসে চিবিয়ে চিবিয়ে খাও। পারবো না। রূপার এই অন্যায় প্রস্তাব আমি কখনো মেনে নিতে পারবো না। রূপা দিদিমণি কি বলেছে ছোট বাবু? কয়েকজন বন্ধু মিলে কাল যাবো আমরা বকখালি পিকনিক করতে। রূপা যে ধরেছে সেও আমাদের সঙ্গে যাবে। আচ্ছা তুমি বলো তো অশোকদা, একজন ইয়ং ছেলের সঙ্গে রূপা যাওয়াটা কি ঠিক হবে? যাবো না যাবো না যাবো না, আমি কোথাও যাবো না। দয়া করে এবার তুমি একটু চুপ করো তো। তুমি আমার উপরে মিথ্যে রাগ করছো রূপা? না, আমি মোটেই রাগ করিনি। তুমি বুঝতে পারছো না রূপা? থাক, তোমাকে আর বোঝাতে হবে না। ছোট বাবুর খালি যাওয়া বন্ধ করে দিন। ঠিক বলেছো অশোকদা, আমি তোমাকে তো আমি কিছুতেই যেতে মানা করিনি। পিকনিক করতে তোমাকে যেতেই হবে। না না, তোমার মনে আঘাত দিয়ে আমি কোথাও যাব না। একই তুমি হাসছো কেন অশুদ্ধ? আপনাদের বাড়িতে তো এখন আর কেউ হাসে না, তাই নির্জন বাগানে বসে একটু হাসলাম। হাসো অশোকদা হাসো। সত্যি আমাদের বাড়িতে আর হাসির আওয়াজ হয় না। বড়দা বড় বৌদি, মেজদা মেজ বৌদি, কারো মুখে হাসি নেই। ছিল হাসি, ছিল গান, ছিল সবই ছিল। যেদিন থেকে আমার বাবা এই বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে তোমাদের বাড়িতে সব আনন্দ এই বাড়ি থেকে হারিয়ে গেছে। ঠিক বলেছো। বড় বৌদি কোনোদিন সন্তান হবে না, তাই সে নিজে সনাতন রাকে দিয়ে সনাতন বড়দার আবার বিয়ে ঠিক করেছে। তাই নিয়ে তোমার বাবা মেজদার মেজ বৌদিকে নিয়ে কি কাণ্ডটাই নেই করছে। সত্যি সত্যি বলছি দিদিমণি, আমি এখানে আসার আগে শুনে এলাম মেজে বাবু কিছু বলছে। কি বলছে? না না, আমি বড়দাকে দ্বিতীয়বার বিয়ে করতে দেব না। বাচ্চুদা, তুমি এক্ষুনি একবার আমার সঙ্গে এসো তো। তুমি আমার সঙ্গে এসো, আমি এক্ষুনি গিয়ে আমরা দুজনে মিলে আমার বাবাকে আমি বুঝিয়ে বলবো, বাবা তোমার মেয়েকে দিয়ে তো তুমি দেবুকে তার বুক থেকে কেড়ে নিয়েছো। এবার দয়া করে তুমি ভাইয়ের বুক থেকে তার ভাইকে তুমি ছিনিয়ে নিও না। তাহলে করুণা বা ঈশ্বর তোমার কোনোদিন ভালো করবে না বাবা, তোমার কোনোদিন ভালো করবে না, ভালো করবে না। আপনি কিছু বলবেন না ছোট বাবু? হ্যাঁ বলবো, নিশ্চয় বলবো। মেসমশাই, একজনকে কাঁদিয়ে আরেকজনকে হাসানো যায় না। আর যদিও সে হাসে, সেই হাসি পরমায়ুহীন, ক্ষণস্থায়ী। শয়তানের হাসি কখনো দীর্ঘায়ু হয় না, আর কখনো হতে পারে না। সংসার কি বিচিত্র জায়গা। সন্তান কাঙাল বড় বৌদিমণি নিজে উদ্যোগী হয়ে স্বামীর আওয়াজ দিচ্ছে, কারণ তিনি পরের ছেলের মুখে মা ডাক শুনতে চান না, নিজের স্বামীর ছেলের মুখে মা ডাক শুনতে চান। ওই জন্য, শুধু ওই জন্যই আমি আর বিয়ে করতে রাজি হইনি। বড় বৌদিমণি যেমন পরের ছেলের মুখে মা ডাক শুনতে চান না, তেমনি আমার দ্বিতীয় পক্ষের বউ এসে যদি আমার বিকাশের মুখে মা ডাক শুনতে না চান, তখন কি হবে? তোমার এই ধারণা ভুল শক্তিদা।
নিশ্চয়। সব মানুষের মৃত্যুদূত হয়ে মানুষকে দংশন করে, আর সেই সাপের পুজোই তো মানুষ করে। কেন করে জানো? ভয়ে। তোমার মনে কি ভবিষ্যতের ভয় ভাবনা কিছুই নেই দাদা? ভয় হয় বলেই তো আরেকটা মেয়েকে বউ করে আমি ঘরে আনতে চাই। তাছাড়া বিকাশ তুই বড় হয়েছে, এই বয়সে আবার বিয়ে করলে লোকে বলবে কি? লোক কোথায় শক্তিদা? বলবার মতো সমাজ কোথায়? আজ তুমি পরের বাড়িতে মালিগিরি করছো, তাই বাবুদের বাগানে কোন রকমের মাথা গুঁজে আছো। কাল যদি বাবুরা তোমায় তাড়িয়ে দেয়, তখন তুমি কোথায় যাবে? না শোনা, তোমার এই ধারণা ভুল। বাবুরা কোনোদিনই আমাকে তাড়িয়ে দিতে পারবে না। দেবে দেবে ভক্তিদা দেবে। বাবুদের বাড়িতে যে হারে ঝগড়াঝাটি শুরু হয়েছে, তার ফল স্বরূপ দেখবে একদিন না একদিন বাবুরা পৃথক হয়ে গিয়ে বাগান কেটে বাড়ি বানিয়ে ফেলেছে। না না, এই বাগান আমি কাটতে দেব না। এই বাগানের প্রত্যেকটি গাছকে আমি নিজের হাতে বড় করেছি। আমি বউ মরার শোক করেছি। চোখের জল দু হাতে মুছে নিজের হাতে গাছের গোড়ায় জল দিয়েছি। গরমকালে নিজেকে পুড়িয়ে আমি খুরপি চালিয়ে ঘাস পরিষ্কার করেছি। দাদা, তুমি গাছের জন্য এত ভাবো, অথচ সংসারের কথা ভাববে না, ভাববে না আমাদের অভাবের কথাটা। সুব্রত, আমি কেন ভাববো? কেন ভাববো? তুই বড় হয়েছিস, এবার থেকে সংসারের ভাবনা তুই ভাববি। বেশ, তাই হবে দাদা। আমি থাকতে তোমাদের কাউকে থাকতে দেব না দাদা। সুব্রত, আমি তোমার ভাই দাদা, ভাই হয়ে বাবুদের বুঝিয়ে দেব ভাই কখনো ভাই ভাই হয়। সুব্রত, হবে না, বৌদির আর এক বিন্দু সদ্বুদ্ধি হবে না। আর যদি হতো তাহলে নিজের সর্বনাশ করার জন্য স্বেচ্ছায় নিজের ঘরে সতীন ডেকে আনার পরিকল্পনা করতে পারতো না। সঠিক ঠিকানার পরিকল্পনা করে আমি কোনো অন্যায় করে নেমেছে ঠাকুরপো? কার উপর অভিমান করে তুমি এই কথা বলছো বৌদি? আমার ভাগ্যের উপর? আমি কিন্তু ওসব ভাগ্য ভাগ্য মানে না বৌদি। আমি এক বাস্তববাদী ছেলে, তাই স্পষ্ট ভাষা জানিয়ে দিচ্ছি, জীবনে শান্তি পেতে গেলে আর তোমাকে সুস্থ করে তুলতে গেলে ওই বর্দার আবার বিয়ে করা উচিত। কেন উচিত বাচ্চু? সেদিন দেখুনি, সেদিন দেখুনি, যেদিন যেদিন তোমার শ্বশুরের কথা শুনে ওই মেজবউ আমার বুক থেকে আমার দেবকে কেড়ে নিল, সেদিন কি তুমি চোখ বুঝেছিলে? না, চোখ বুঝেছিলাম না বৌদি। তবে কান বন্ধ করে রেখেছিলে মেজদা, তাই মেজ বৌদিকে কিভাবে বড় বৌদিকে গালাগালি দিয়েছে তা তুমি শুনতে পাওনি? শুনতে পাওনি এই বড় বৌদিকে আট কুড়ি বলাটা? ছোট ঠাকুরপো, তুমি চুপ করো। ওই কথা তুমি উচ্চারণ করো না। ওই কথা বারবার উচ্চারণ করলে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। আবার আমি দেবর মতো অসুস্থ হয়ে পড়বো। তুমি চুপ করো শিখে, তুমি চুপ করো। আমি তো তোমাকে বলেছি আমি আবার দ্বিতীয়বার বিয়ে করব। কার কথা শুনে তুমি উত্তেজিত হয়ে পড়ছো? তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। দাদা, তুমি আমার সঙ্গে কথা বলবে না? কি কথা বলবো? কিছুই বলার নেই তোমার? সেদিনের সেই সামান্য একটা ঘটনা তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ করে দিলে। মনো, রাশি আর রাশির বাবার কথাটা তোমরা বড় করে দেখলে, আমার কথাটা একটি বারের জন্য ভাবলে না। কি করে ভাববে মেজদা? সেদিনের ঘটনাকে তুমি আজও সামান্য বলে উড়ে নিতে চাইছো? হ্যাঁ, ঘটনাটা কিন্তু সামান্য। সামান্য? হ্যাঁ, সামান্যই। তবে অস্বীকার করবো না, ব্যাপারটা খুবই সেন্টিমেন্টাল। কিন্তু এটা তো ঠিক যে বন্যার সময় অনেক কিছু ভেসে এসে বাড়ির সামনে জমা হলেও বন্যা শেষ হয়ে গেলে সেগুলি আবার বন্যার জলের সঙ্গে ভেসে যায়।
তাই তুমি এই কথা বলতে পারলে। সে থাকলে তাহলে তুমি তোমার শ্বশুরকে আর সঙ্গীকে ওই বন্যার জলে ভেসে আসা নোংরা জঞ্জাল বলতে পারতে না। পারতাম বৌদি, পারতাম। যদি যদি আমার পায়ে তোলার মাটিটা শক্ত হতো। বুঝতে পারলে না? যদি তোমরা সত্যি